কখনো কখনো জীবন কোনো অচেনা মানুষকে এমনভাবে আমাদের রাস্তায় দাঁড় করিয়ে দেয় যেন ভাগ্য নিজে কোনো ভুলে যাওয়া গল্প আবার লিখতে চায়। সে ছিল ধনী, শহরের সবচেয়ে শক্তিশালী মহিলা। সে ছিল গরিব, কিন্তু তার কাছে একটা এমন সত্য ছিল যা দুনিয়ার কোনো খাজানায় পাওয়া যায় না। দুজন মানুষ, দুটো দুনিয়া আর একটা রহস্য। যদি প্রকাশ হয়ে যায় তাহলে হয়তো কারোর হৃদয় বাঁচবে, নয়তো সবকিছু মুহূর্তে ভেঙে ছড়িয়ে যাবে। বন্ধুরা, পুরো গল্প জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর হ্যাঁ, লাইক, কমেন্ট আর নিজের শহরের নাম লিখতে ভুলো না। মুম্বাইয়ের সেই ঠান্ডা আর কুয়াশাচ্ছন্ন সকাল এমনই ছিল। বাতাসে নুন আর ক্লান্তির মিশ্র গন্ধ, গলিতে শুকনো পাতার আঁচড়। ২.৫ বছরের নীতিশ কুমার তার পুরনো জ্যাকেটে গুটিসুটি হয়ে ধীরে ধীরে জুহুর দিকে এগোচ্ছিল। তার হাতে একটা ছোট ওষুধের শিশি আর অন্যদিকে ফাঁটা ফাইল ছিল, যেন সে নিজের সঙ্গে কোনো বোঝা নয়, বরং জীবনের শেষ আশা নিয়ে চলছিল। তার চোখে ঘুম ছিল না, কিন্তু ঘুমের চেয়ে বড় একটা ভয় ছিল, নিজের মায়ের ক্রমশ খারাপ হওয়া অবস্থার। বাড়িতে শুধু একটা ভাঙা খাট, একটা পুরনো ফ্যান আর দেওয়ালে ঝোলানো ভগবানের পুরনো ছবি, যা এখন আশা নয়, শুধু অভ্যাস হয়ে গেছে। সেই সকালে নীতিশ কাজের খোঁজে একটা একটা করে বাংলোর সামনে যাচ্ছিল। প্রত্যেক জায়গায় একই উত্তর পাচ্ছিল, এখনও কোনো কাজ নেই ভাই, আরেকটু দেখো। কিন্তু সেদিন ভাগ্য হয়তো তাদের উপর দয়া করছিল। একটা বড় লোহার গেট সামনে এলো, যার ওপর সোনালি অক্ষরে লেখা ছিল খুশবু রেসিডেন্সি। গেটের পিছনে দামি গাড়ি, স্যুট পরা সিকিউরিটি গার্ড আর একটা এমন চমক যা দেখে নীতিশের নিজের গরিবই আরও বেশি টের পেতে লাগল। সে সাহস জড়ো করে বলল, ভাইয়া, কাজ চাই, কিছু করব, মা অসুস্থ। চৌকিদার তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, যেন সে কোনো মানুষকে নয়, বরং তার গরিবীকে ওজন করছে। তখনই গেট খুলল আর সাদা স্যুটে এক মহিলা বেরিয়ে এলেন। খোলা চুল, দ্রুত পা, মুখে স্থির আত্মবিশ্বাস আর চোখে লুকানো ক্লান্তি। সেই ছিলেন খুশবু, ৩৩ বছরের, শহরের নামী ব্যবসায়ী। তিনি কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, কি চাই তোমাকে? নীতিশ কাঁপা গলায় বলল, ম্যাডাম, কাজ চাই, যা কিছু করব, মায়ের শরীর খুব খারাপ। খুশবু তাকে মাঝপথে থামিয়ে দিলেন, আমি দয়া থেকে নয়, প্রয়োজন থেকে লোক রাখি। আগে বলো, আগে কোথাও কাজ করেছ? নীতিশ বলল, হ্যাঁ ম্যাডাম, অনেক জায়গায় করেছি, কয়েক মাস মায়ের জন্য ছেড়ে দিতে হয়েছিল। খুশবু কিছুক্ষণ তাকে দেখলেন, তার মুখে কঠোরতা ছিল, কিন্তু কোনো কোমল জিনিস তাকে হালকা করে গলিয়ে দিল। তিনি চৌকিদারের দিকে তাকিয়ে বললেন, রাখো একে, কিন্তু মনে রেখো, ভুল বরদাস্ত করব না। নীতিশের মুখে একটা হালকা কম্পন হল। তার ধন্যবাদ ম্যাম, এই বলতে একটা এমন রিলিফ ছিল যা চাকরির চেয়ে বেঁচে থাকার অনুমতির মতো লাগছিল। পরের সকালে যখন সূর্যের কিরণ মার্বেলের দেওয়ালে নামছিল, নীতিশ প্রথমবার খুশবু রেসিডেন্সির ভিতর পা রাখল। দামি কার্পেট, বিদেশি পেইন্টিং, ঝাললণ্ঠনের চমক, সব দেখে সে কিছুক্ষণের জন্য থমকে গেল। নিজের উপস্থিতি তাকে ভুলের মতো লাগতে লাগল। ঠিক তখনই কোথা থেকে আওয়াজ এলো, ভয় পেও না বাবা। নীতিশ ঘুরে দেখল সাদা চুল আর গোল চশমা পরা লক্ষ্মী দাদি দাঁড়িয়ে আছেন। ম্যাডাম কঠিন বাবা, কিন্তু মন খারাপ নয়। এ বাড়ি গড়, কাজ বেশি, শুধু চুপচাপ মেহনত করো আর প্রশ্ন করো না। নীতিশ হালকা হেসে বলল, দাদি, এখন তো আমি নিজের সঙ্গেও প্রশ্ন করি না। আর তখনই তার জীবনের নতুন অধ্যায় শুরু হল। সারা দিন সে বিনা বিরতিতে কাজ করত। মেঝে চকচক করা, বাসন ধোয়া, বাগানের গাছে জল দেওয়া, ফাইল ঠিক করা। তার মেহনতে ক্লান্তি ছিল, কিন্তু অভিযোগের এক ফোঁটাও ছিল না। অন্যদিকে খুশবু নিজের ব্যবসার মিটিং, কল আর কাগজপত্রে ডুবে থাকতেন। কিন্তু যখনই তিনি করিডোর দিয়ে যেতেন, তার চোখ সব সময় সেই ঝুঁকে পড়া পিঠ আর ঘামে ভেদ শার্টে আটকে যেত। সেই ছেলেটার মধ্যে কিছু একটা ছিল যা বাকিদের থেকে আলাদা ছিল। এক দুপুরে খুশবু জানলা থেকে বাইরের বাগানা দেখছিলেন। তিনি দেখলেন নীতিশ এক কোণে বসে আছে আর হাতে সেই ওষুধের ছোট শিশি নিয়ে তাকে অনেকক্ষণ ধরে দেখছে। তার মুখে একটা এমন দুঃখ ছিল যা শব্দে আসে না, চোখে নামে। খুশবু ধীরে নিচে নেমে এলেন। এটা কি? নীতিশ চমকে উঠল আর শিশি লুকিয়ে ফেলতে গেল। কিছু না ম্যাডাম, বলো। সে হার মানল, ধীর স্বরে বলল, মায়ের ওষুধ, তার জন্যই আমি শ্বাস নিই। তার চোখ ভিজে ছিল আর খুশবুর হৃদয় অজান্তেই হালকা কেঁপে উঠল। কিন্তু তিনি কিছু বললেন না, শুধু ধীরে বললেন, কাজ শেষ করে বাড়ি চলে যাও। সেই রাতে খুশবু বারবার কাত হয়ে শুয়েছিলেন। কোনো অচেনা ছেলের ব্যথা তার মনে চুঁইয়ে গিয়েছিল। কত বছর হয়ে গেল কারো কথা তাকে এভাবে ভিতর পর্যন্ত ছুঁয়েছে। পরের সকালে তিনি নীতিশকে ডাকলেন, তোমার মা কেমন আছেন? নীতিশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল,
ভালো নেই ম্যাডাম, ওষুধ চলতে থাকা দরকার। কিন্তু সে থেমে গেল। খুশবু বুঝে গেলেন। টাকার জন্য নীতিশ চোখ নামিয়ে নিল। যদি সাহায্য লাগে বলো, তিনি নরম স্বরে বললেন। না ম্যাডাম, নীতিশ তৎক্ষণাৎ বলল, আমি এহসান নিতে চাই না। কাজ করব, উপার্জন করব, মায়ের চিকিৎসা নিজে করব। খুশবু প্রথমবার সেই গরিব ছেলের চোখে গরিবই নয়, আত্মসম্মান দেখলেন। আর এই সেই মুহূর্ত ছিল যেখানে হৃদয় আর দূরত্বের মাঝে একটা পাতলা রেখা তৈরি হল। ধীরে ধীরে বাড়ির নিস্তব্ধতা ভাঙতে লাগল। যেখানে আগে প্রতিকোণ খালি লাগত, এখন সেখানে জীবনের হালকা হালকা শব্দ আসতে লাগল। নীতিশের কাজ করার ধরন, তার শান্তি, তার সততা সবকিছু বাড়িকে ধীরে ধীরে বদলে দিচ্ছিল। খুশবু প্রায়ই তাকে কাজ করতে দেখতেন, আর তার ভিতর কোথাও একটা অনাচ্ছা আকর্ষণ জন্ম নিতে লাগল। আর বন্ধুরা, এখান থেকেই গল্পটা তার আসল দিক ধরল। মুম্বাইয়ের আকাশ সেই সন্ধ্যায় কিছু আলাদা ছিল। হালকা ঠান্ডা, বাতাসে বস্তির নরম মাটির গন্ধ, আর ওপরে মরে যাওয়া সূর্যের হলুদ আলো। খুশবু নিজের গাড়ি থেকে নেমে খুব ধীরে ধীরে সেই সরু গলি দিয়ে যাচ্ছিলেন, যেখানে দুপাশে ভাঙা বাড়ি, ভরা গলি আর জীবনের নিঃশব্দ ছড়িয়েছিল। লোকে অবাক হয়ে দেখছিল, এত বড় মহিলা এখানে কেন? কিন্তু খুশবুর চোখ শুধু এক জায়গায় আটকে ছিল, সেই ঘরে যেখানে নীতিশ তার মায়ের সঙ্গে থাকে। তিনি ধীরে দরজায় টোকা দিলেন। ভিতর থেকে একটা ভাঙা আওয়াজ এলো, কে? যখন দরজা খুলল, সামনে নীতিশ দাঁড়িয়েছিল। মুখ ক্লান্ত, চোখ লাল, আওয়াজ দুর্বল। ম্যাডাম, আপনি এখানে? খুশবু ধীরে তার চোখে চোখ রেখে বললেন, ভিতরে আসতে দেবে? নীতিশ শুধু একপাশে সরে গেল। ঘরে ঢুকতেই খুশবু টের পেলেন, এখানে গরিবই নয়, ব্যথা আর বাধ্যবাধকতার নিস্তব্ধতা ভরা ছিল। খাটে সরিতা দেবী শুয়েছিলেন, শ্বাস আটকে আসছে, মুখ ফ্যাকাশে, আর চোখে একটা এমন ক্লান্তি যা অনেক দিনের ব্যথা থেকে জন্মায়। খুশবু তৎক্ষণাৎ তার পাশে বসে পড়লেন। তার ঠান্ডা হাত ধরতেই তার ভিতর একটা শিহরণ দৌড়ে গেল। এ অবস্থা কবে থেকে? তিনি চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন। নীতিশ ভাঙা গলায় বলল, অনেক দিন থেকে ম্যাডাম, ওষুধ বন্ধ হয়ে গিয়েছিল, টাকা ছিল না। খুশবু এক মুহূর্ত না নষ্ট করে বললেন ডাক্তার ডাকো, এখনই, আর ওষুধ আমি নিয়ে আসছি। নীতিশ ইতস্তত করে বলল, ম্যাডাম, আমি? খুশবু তার বাক্য শেষ হওয়ার আগেই বললেন, কিছু শুনব না, কাউকে বাঁচানো এহসান নয়, কর্তব্য। তার স্বরে এমন আপনজনের ভাব ছিল যা নীতিশের ভিতর জমে থাকা ভন্টার অস্থিরতাকে গলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এলো, ইঞ্জেকশন দিল, ওষুধ শুরু হলো, আর রাতের সেই ছোট ঘর ধীরে ধীরে আশায় ভরে উঠতে লাগল। সেই রাতে খুশবু ঘরেই বসে রইলেন। কখনো সরিতা দেবীর কপালে ভেজা কাপড় দিতেন, কখনো বাইরে গিয়ে হাওয়া বদলাতেন, কখনো জানলার পাশে দাঁড়িয়ে শুধু নীতিশকে দেখতেন। তার চোখে ভয় ছিল, আর হৃদয়ে একটা এমন অস্থিরতা যা যে কোনো ছেলের হৃদয়ে মাকে কষ্টে দেখে জাগে। কিছুক্ষণ পর সরিতা দেবীর চোখ খুলল। তিনি খুশবুকে দেখে ধীরে জিজ্ঞাস করলেন, বেটি, তুমি কে? খুশবু হেসে তার হাত চেপে ধরলেন, শুধু আপনার ছেলের শুভাকাঙ্ক্ষী। তার চোখে জল চিকচিক করল, ঠোঁটে একটু রিলিফ ফুটে উঠল। সেই মুহূর্তে ঘরে একটা এমন নিস্তব্ধতা ছিল যা তিনজনকে একসঙ্গে বেঁধে দিল। নীতিশ এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখ ভরে এসেছিল। যে মহিলাকে সে সবসময় এক দূরের আলো ভেবেছিল, সে আজ তার মায়ের ছায়া হয়ে দাঁড়িয়েছিল। রাত প্রায় ৩টার দিকে সরিতা দেবী অবশেষে ঘুমিয়ে পড়লেন। তার শ্বাস আগের চেয়ে হালকা ছিল, কিন্তু এখন তাতে রিলিফের সুর ছিল। খুশবু ধীরে বললেন, এখন তুমিও বসো, সারা রাত জেগে আছো। নীতিশ কখনো নিজেকে এত দুর্বল টের করেনি। সে জানলার পাশে বসে পড়ল। বাইরের হাওয়া তার মনের জটিলতাকে এক একে ছুঁয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর খুশবু তার পাশে এসে বসলেন, কিছু না বলে, শুধু তার সঙ্গে। তারপর ধীরে বললেন, তুমি আমাকে বলোনি কেন? নীতিশ ধীর গলায় বলল, কারণ আমি আপনার কাছে বোঝা হতে চাইনি। খুশবু হালকা তার কাঁধে হাত রাখলেন। নীতিশ মানুষ তখনই বোঝা হয় যখন সে কাউকে কষ্ট দেয়। তুমি তো শুধু লড়াই করছিলে। নীতিশের চোখ ভরে এলো। তার কাছে সেই স্পর্শে একটা এমন মায়ের মতো উষ্ণতা ছিল যা সে বছরের পর বছর পেয়েছিল। সকালের আলো জানলা দিয়ে ভিতরে আসছিল, আর সেই ছোট ঘর এখন কোনো মন্দিরের মতো লাগছিল, শান্ত, হালকা আর আশায় ভরা। সরিতা দেবী চোখ খুললেন। সামনে খুশবুকে বসে দেখে তার মুখে একটা হালকা হাসি এলো। বেটি, ভগবান তোমার ভালো করুক। খুশবু তার হাত চেপে ধরলেন। আম্মা, এখন আপনি ঠিক হয়ে যাবেন। সেই মুহূর্তে নীতিশ দেখল তার মায়ের মুখে এত শান্তি অনেক মাস পর এসেছে।
পরের কয়েকদিন খুশবু প্রতিদিন সেই ঘরে আসতে লাগলেন। কখনো ফল নিয়ে আসতেন, কখনো ওষুধ, কখনো শুধু চুপচাপ বসে থাকতেন কোনো দেখানো ছাড়া। বস্তির মহিলারা দূর থেকে দেখত আর কথা বলত, এ কে যে প্রতিদিন আসে, এত বড় মহিলা এখানে কি করে, কোথাও কোনো সম্পর্ক তো নয়। খুশবুকে কিছু যায় আসত না, নীতিশও চুপ করে থাকত। কিন্তু ভিতরে কোথাও দুজনের মাঝে কিছু ধীরে ধীরে গড়ে উঠছিল। শুধু দয়া নয়, শুধু কর্তব্য নয়, একটা অনকহা, অদেখা, অশ্রুত সম্পর্ক। এক সন্ধ্যায় যখন বাতাসে বস্তির হালকা মাটির গন্ধ ছিল, সরিতা দেবী বললেন, বাবা, তুমি খুশবুকে মন্দিরে নিয়ে যাও। বলা হয় কোনো ভালো মানুষকে ভগবানের সামনে নিয়ে যাওয়া দোয়া পূর্ণ হবার মতো হয়। খুশবু হালকা হেসে ফেললেন, আম্মা, আমি ঠিক আছি, আপনার দোয়াই যথেষ্ট। কিন্তু নীতিশ তার কথা শুনে হারিয়ে গেল। এই সেই মহিলা যার দুনিয়ায় কখনো কাউকে ছোঁয়ার সাহস হতো না, এখন সে তার মায়ের পা টিপছে, তাদের খাওয়াচ্ছে আর তাদের ঘরে নিজের হৃদয়ের একটা জানলা খুলে দিয়েছে। একদিন খুশবু নীতিশকে জিজ্ঞেস করলেন, তোমার স্বপ্ন কি? নীতিশ হেসে ফেলল, ম্যাডাম, গরিবদের স্বপ্ন থাকে কোথায়, আমরা তো শুধু প্রয়োজনের পিছনে দৌড়াই। ভুল, খুশবু বললেন, গরিবই স্বপ্ন মারে না, তাদের জাগতে দেয় না, আর তুমি, তোমার ভিতর অনেক কিছু আছে। সেই মুহূর্তে নীতিশের হৃদয়ে কিছু ভেঙে জুড়ে গেল, যেন কেউ তার ভিতর চাপা স্বপ্নকে হালকা ডেকেছে। ধীরে ধীরে সে খুশবুর সঙ্গে ফাইলে সাহায্য করতে লাগল, কাগজের কাজ শিখতে লাগল আর জিনিস বোঝার চেষ্টা করতে লাগল। খুশবু তাকে প্রতি পদক্ষেপে ধৈর্যের সঙ্গে শেখাতেন। সরিতা দেবী এসব দেখে মনে মনে খুশি হতেন, আমার ছেলে কারো সঙ্গ পেয়েছে। যখন বস্তির মহিলারা খুশবুর কথা বলত, সরিতা দেবী হেসে বলতেন, সম্পর্ক রক্তে নয়, মানবতায় গড়ে। আর বন্ধুরা, সেই দিনই নীতিশের বোধ হল, কখনো ঈশ্বর একজনকে অন্যের জীবনে ঠিক তখনই পাঠান যখন তার ডাক সবচেয়ে সত্য হয়। সেই দিন থেকে গল্পের নতুন ফাটল খুলতে লাগল, বস্তিতে হাওয়া উঠতে লাগল আর বাড়িতে ফিসফিসানি চলতে লাগল। যত খুশবুর প্রতিদিন আসা বাড়ল, তত বস্তির মহিলাদের ফিসফিসানিও জোর হতে লাগল। এই ধনী মহিলা প্রতিদিন আসে কেন? এর নীতিশের সঙ্গে কি সম্পর্ক এর? কিছু তো আছে, কোনো কথা তো আছে। লোকে কথা ছড়াতে শুরু করল, আর যখন কথা ছড়ায় তখন সত্যের চেহারা ভাঙতে থাকে। কিন্তু খুশবুকে কিছু যায় আসত না, তার পা না থামত না দিক বদলাত। কিন্তু প্রভাব পড়তে শুরু হল অন্যদিকে। বাড়িতে চাকরদের মাঝেও কথা বাড়তে লাগল, ম্যাডাম প্রতিদিন সেই ছেলের কাছে যান, লোকে শহরে বলছে তার ইমেজে আঘাত লাগবে। একদিন বাড়িতে আসা কিছু অতিথি খুশবুর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে লাগলেন, ঠোঁটে নকল চিন্তা, গলায় মিশ্র তীক্ষ্ণতা। খুশবু, আপনাকে সাবধানে থাকা উচিত, আপনি শহরের বড় ব্যবসায়ী মহিলা, এভাবে কোনো চাকরের বাড়ি যাওয়া লোকে ভুল অর্থ করছে। খুশবু শান্ত বসে রইলেন, কিন্তু তার ভিতর কিছু ভাঙছিল। তিনি বললেন, লোকে কি ভাবে সেটা আমার বিষয় নয়, আমি জানি আমি কি করছি। তার কথা কঠিন ছিল, কিন্তু অতিথিদের হাসি আরও গভীর হল, যেন কেউ আগুনে হাওয়া ভরে দিয়েছে। ওদিকে নীতি সব শুনছিল, বস্তির কথা, লোকের তানা, খুশবুর ওপর ওঠা আঙুল তার হৃদয়ে লাভার মতো ভরে গিয়েছিল। সেই সন্ধ্যায় যখন খুশবু গেলেন, নীতিশ অনেকক্ষণ একা বসে রইল। বাতাসে মিশে থাকা শান্তি তাকে আরও অস্থির করছিল। তার মনে একটাই কথা উঠছিল, আমার জন্য কি ম্যাডামের সমস্যা হচ্ছে? রাতের অন্ধকারে সে বাইরে বেরোল। হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, গলির মাটি বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, যেন তার নিজের মন ভিজে গেছে। সে ছাদের খালি কোণে গিয়ে বসে পড়ল। আকাশ কালো, হৃদয় উদাস। বাড়িতে খুশবু নিজের বারান্দায় ছিলেন, বৃষ্টির ছোট ছোট কণা তার হাতে পড়ছিল। তার চিন্তা একই দিকে ছিল, নীতিশ। তিনি প্রথমবার বুঝলেন, যে ছেলেকে তিনি শুধু একজন ভালো মানুষ ভেবেছিলেন, সে এখন তার জীবনের অংশ হয়ে গেছে। তিনি নিজের কাছে স্বীকার করলেন, আমি তার চিন্তা এত করি কেন? কিছুক্ষণ পর তিনি নিজেকে ধরলেন, না, এটা ভুল দিকে ভাবো না খুশবু। কিন্তু হৃদয়ে বাধা দেওয়া কখনো কারো বশে থাকে না। কথা শহর পর্যন্ত পৌঁছে গেল, আর আগুন দুদিকে ছড়াতে লাগল। এক সপ্তাহ পর একটা ব্যবসায়িক পার্টি ছিল। খুশবু সেখানে ছিলেন, সেজেগুজে শান্ত, কিন্তু মনে একটা বোঝা নিয়ে। সেখানে একজন পুরনো ক্লায়েন্ট হেসে বলল, শুনেছি খুশবুজি, আজকাল আপনি কোনো গরিব ছেলেকে অনেক সাহায্য করছেন। কথাটা ব্যঙ্গে বলা হয়েছিল। তারপর হাসির আওয়াজ গেল। খুশবু প্রথমবার কারো কথার কঠিন স্বরে উত্তর দিলেন, যদি কারো সাহায্য করা আপনার কাছে ভুল লাগে, তাহলে হয়তো মানবতা আপনার ভিতর এখনও জন্মায়নি।
সেখানে নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু সেই রাতে বাড়ি ফেরার সময় খুশবুর হৃদয় ভারী ছিল। পরের সকালে তিনি বস্তিতে পৌঁছলেন। নীতিশ বাইরে বসেছিল, চোখ লাল, হয়তো সারা রাত ঘুমায়নি। খুশবু জিজ্ঞাসা করলেন, কি হল? নীতিশ চুপ থেকে উত্তর দিল, ম্যাডাম, আপনি প্রতিদিন এখানে আসবেন না। খুশবু থমকে গেলেন। কেন? কারণ লোকে কথা বলছে, আপনার সম্মানের প্রশ্ন। খুশবুর মুখে প্রথমবার আঘাত লাগল। তিনি ধীরে জিজ্ঞাসা করলেন, আর তোমার সম্মান? তোমার সম্মান কিছু নয়। নীতিশ চোখ নামিয়ে নিল। আমার সম্মানের চেয়ে আপনার ইমেজ বড়। ম্যাডাম, এই বাক্য খুশবুকে ভিতর পর্যন্ত ভেঙে দিল। তার স্বর কেঁপে গেল। নীতিশ, কি তোমার মনে হয় আমি তোমার সাহায্য শুধু দয়ার জন্য করেছি? নীতিশ চুপ করে রইল। তার নিস্তব্ধতা সব বলছিল। খুশবু ঘুরলেন আর প্রথমবার কিছু না বলে চলে গেলেন। সেই সন্ধ্যায় তার মুখে অনেক প্রশ্ন লেখা ছিল। সত্যিই কি আমি তার সঙ্গে জুড়ে যাচ্ছি? সত্যিই কি সে আমাকে ভুল বুঝেছে? আমি কি সেই ছেলের জন্য কিছু অনুভব করতে শুরু করেছি? বৃষ্টির হালকা ফোঁটা সেই রাতে শহরের জানলায় টোকা দিচ্ছিল। নীতিশ ছাদে বসেছিল। সে কতক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল, যেন কোনো উত্তর খুঁজছে। ওদিকে খুশবু নিজের ঘরে একা ছিলেন। তার চোখে জ্বালা ছিল, কিন্তু চোখের জল পড়ছিল না। তার ভিতর একটাই আওয়াজ গুঞ্জরিত ছিল, নীতিশ আমাকে বুঝলও না। হঠাৎ তার ফোন বাজল। তুলতেই ওপাশে আওয়াজ ছিল লক্ষ্মী দাদির। ম্যাডাম, তাড়াতাড়ি আসুন, কিছু হয়েছে? খুশবুর হৃদয় ধক করে উঠল। কি হয়েছে? নীতিশ ছাদে অজ্ঞান হয়ে পড়ে আছে, হয়তো পড়ে গেছে। খুশবুর পুরো শরীর অসাড় হয়ে গেল। তিনি দৌড়ে গাড়িতে উঠলেন। ড্রাইভার যেই দেখল, গাড়ি দ্রুত চালিয়ে দিল। বৃষ্টি জোর হয়ে গিয়েছিল, কিন্তু খুশবুর হৃদয় বৃষ্টির চেয়েও জোরে ধুকপুক করছিল। বস্তিতে পৌঁছতেই তার পা কাঁপছিল। তিনি দৌড়ে ছাদে গেলেন, যেখানে নীতিশ মাটিতে পড়েছিল, ভিজে, দুর্বল আর অজ্ঞান। খুশবু তার পাশে হাঁটু গেড়ে বসে পড়লেন। নীতিশ, নীতিশ, চোখ খোলো, প্লিজ। তার আওয়াজ ভেঙে যাচ্ছিল। ডাক্তার এলো, পরীক্ষার পর বলল দুর্বলতা। হয়তো অনেকদিন ঠিকমতো ঘুমায়নি আর মাথায় চাপ অনেক। কিছুদিন নজর রাখতে হবে। খুশবু সারা রাত তার পাশে বসে রইলেন। প্রথমবার তিনি টের পেলেন যে এই ছেলের কষ্ট এখন তার নিজের কষ্ট হয়ে গেছে। সকালে নীতিশ ধীরে ধীরে চোখ খুলল। সে প্রথমে খুশবুর মুখ দেখল। সে সেখানেই বসেছিল, ক্লান্ত, চোখ লাল, কিন্তু হৃদয় থেকে তার উপর ছায়া হয়ে আছে। নীতিশ খুব ধীরে বলল, ম্যাডাম, আপনি কেন? খুশবু তার কথা কেটে দিলেন। কারণ আমি চাই, কারণ তোমার চিন্তা আমার কাছে এখন শুধু দায়িত্বের মতো হয় না। নীতিশ হতবাক ছিল, তার চোখ ভিজে গেল। খুশবু আরও বললেন, যদি তোমার মনে হয় আমি লোকের ভয়ে তোমার থেকে দূরে চলে যাব, তাহলে তুমি ভুল। যদি লোকে কথা বলবে, তাহলে বলুক, আমি তো সেই করব যা হৃদয়ে বলে। সেই এক মুহূর্তে নীতিশের বোধ হল, এই সম্পর্ক শুধু সাহায্য বা দয়ার নয়, এতে একটা অনকথা ভালোবাসা, একটা অনকথা বিশ্বাস আর একটা অদৃশ্য সুতো জুড়ে গেছে। সেই সকালে বস্তির বাতাসে হালটা ঠান্ডা ছিল, কিন্তু নীতিশের ঘরে যে পরিবেশ ছিল সে ঠান্ডা নয়, ভাবনার উষ্ণতায় ভরা ছিল। খুশবু তার পাশে বসেছিলেন, চোখে সারা রাতের ক্লান্তি আর হৃদয়ে একটাই কথা, এখন আমি একে কখনো একা ছাড়ব না। নীতিশ ধীরে ধীরে সামলে উঠছিল। ডাক্তার বলেছিলেন যে চাপ আর ক্ষুধার অভাব তার শরীরকে খুব দুর্বল করে দিয়েছে। যখন সে চোখ খুলল আর সামনে খুশবুকে দেখল, তখন সে প্রথমবার টের পেল যে কারো সঙ্গ, কারো চিন্তা, কারো উপস্থিতি জীবনকে সত্যিই বদলে দেয়। ম্যাডাম, সে ধীর স্বরে বলল, আপনার এখানে থাকা উচিত ছিল না। লোকে কি বলবে? খুশবু তার কথা কেটে দিলেন। লোকে কি বলবে, এই ভেবে ভেবে কত লোকে বাঁচতে ভুলে গেছে। নীতিশ তার চোখে একটা অদ্ভুত চমক ছিল, যেন কেউ হৃদয়ের ভয় ধুয়ে সাহস ভরে দিয়েছে। তিনি আরও বললেন, যদি লোকে আমাদের ওপর আঙুল তুলবে, তাহলে তুলুক, তাদের আঙুলের জন্য আমাদের জীবন থেমে থাকবে না। আমি যা করেছি হৃদয় থেকে করেছি, আর হৃদয় থেকে করা কাজ কখনো ভুল হয় না। সেই ক্ষণে নীতিশের মনে হল, খুশবু শুধু কোনো ধনী মহিলা নয়, তিনি মানুষ যিনি তার জীবনের সবচেয়ে বড় আলো হয়ে গেছেন। পরের দিন যখন বৃষ্টি থেমে গেল আর বাতাসে পরিষ্কার ফিরে এলো, খুশবু আবার এলেন। এবার তার হাতে কিছু ফল নয়, কিছু ওষুধ নয়, বরং একটা অদ্ভুত সংকল্প ছিল। তিনি বসে বললেন, নীতিশ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। নীতিশ চমকে উঠল, কোন সিদ্ধান্ত ম্যাডাম?
খুশবু গভীর শ্বাস নিয়ে বললেন যে এখন আমি তোমাকে নিজের জীবন থেকে দূরে থাকতে দেব না। আমি লোকের চোখ দেখেছি, তাদের কথা শুনেছি, তাদের তানা সহ্য করেছি। কিন্তু এখন আমি কাউকে আমার হৃদয়ের সত্যের ওপর রাজত্ব করতে দেব না। নীতিশের মুখে হালকা ভয় দেখা গেল। ম্যাডাম, আপনি বুঝছেন না, আপনার দুনিয়া আলাদা, আমার দুনিয়া আলাদা। খুশবু হাসলেন। দুনিয়া কখনো কারো হয় না নীতিশ, মানুষ কারো দুনিয়া হতে পারে যদি হৃদয় পরিষ্কার থাকে। তার কথা এত সত্য ছিল যে নীতিশের চোখ ভরে এলো। সেই সন্ধ্যায় যখন বাতাসে শান্তি ছিল আর রাস্তা শুকিয়ে গিয়েছিল, খুশবু জানলার পাশে দাঁড়িয়েছিলেন। তার চোখে একটা অদ্ভুত ভয় ছিল। যদি নীতিশ না মানে তাহলে, যদি সে সমাজের ভয় পিছিয়ে যায় তাহলে। কিন্তু পরের মুহূর্তেই তিনি নিজেকে সামলে নিলেন। ওদিকে নীতিশও একা বসেছিল আর ভাবছিল, আমি কি তার যোগ্য? তার জীবনে আমার জন্য জায়গা আছে কি? দুজনের হৃদয়ে ভয়ও ছিল, ভালোবাসাও ছিল আর আশাও ছিল। তৃতীয় দিন সকালের হালকা রোদে খুশবু এলেন। তার মুখে গাম্ভীর্য ছিল, কিন্তু চোখে দৃঢ় বিশ্বাস। তিনি বললেন, নীতিশ, একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমি তোমার ছাড়া ঠিক থাকতে পারি না। নীতিশের হৃদয়ে ধক করে উঠল। খুশবু আরও বললেন, আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, নিজের স্বামী, নিজের হাসি, নিজের স্বস্তি। কিন্তু যখন তুমি আমার জীবনে এলে, তখন মনে হলো যেন ভগবান কাউকে পাঠিয়েছেন আমার ভিতরের খালি জায়গা ভরার জন্য। তার কথা শুনতেই নীতিশের চোখে অনেক ভাব ভেসে উঠল, কৃতজ্ঞতা, ভয়, লজ্জা আর ভালোবাসা। সে ধীরে বলল, ম্যাডাম, আমি শুধু এক গরিব মানুষ, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু নেই। খুশবু হাসলেন, তোমার সত্য, তোমার হৃদয়, তোমার সম্মান, এটা দুনিয়ার সবচেয়ে বড় ধন নীতিশ। এক মুহূর্তের জন্য দুজনের চোখ মিলল, আর সেই চোখে ধনী গরিবের সব পার্থক্য গলে শেষ হয়ে গেল। কিছুদিন পর খুশবু সরিতা দেবীর সঙ্গে কথা বললেন। পুরো অবস্থা, পুরো সত্য, পুরো হৃদয়। সরিতা দেবী খুশিতে চোখ ভরে ফেললেন। বেটি, যদি তুমি এ বাড়ির বউ হয়ে যাও, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি হবে? সেই সন্ধ্যায় খুশবু নীতিশকে বললেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যদি তুমি চাও তাহলে আমি তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। নীতিশের গলা কেঁপে গেল। আপনি জানেন লোকে কি বলবে? খুশবু হাসলেন, লোকে সেই বলে যারা নিজেরা কিছু অনুভব করে না। আমাকে শুধু একটা কথা বলো, তুমি কি আমার সঙ্গে থাকতে চাও? নীতিশের চোখ ভরে এলো। সে মাথা নিচু করে বলল, ম্যাডাম, আপনি আমাকে জীবন দিয়েছেন, আপনার সঙ্গে চলা যদি আমার সৌভাগ্য হয়, তাহলে আমি না কি করে করব? মন্দিরের ছোট প্রাঙ্গণ, দেওয়ালে হালকা হলুদ রং আর গাঁদা ফুলের মালা। না কোনো ব্যান্ড, না কোনো বাজা, না কোনো বড় পার্টি। শুধু সরিতা দেবী, লক্ষ্মী দাদি, বস্তির কয়েকজন আর দুটো হৃদয়। নীতিশ হালকা সাদা কুর্তায় আর খুশবু সাধারণ গোলাপি শাড়িতে একে অপরের দিকে তাকালো, যেন কেউ দুটো দুনিয়াকে এক সুতোয় বেঁধে দিয়েছে। সাত ফেরা খুব শান্তিতে হল। প্রতি ফেরায় খুশবুর চোখে চমক বাড়ছিল আর নীতিশের গলা আরও মজবুত হচ্ছিল। যখন নীতিশ খুশবুর কপালে সিঁদুর পরালেন, সেখানে কোনো তালি বাজল না, কিন্তু বাতাসে কিছু পবিত্র ছড়িয়ে গেল। কিছু চোখের জল পড়ল, কিছু হাসি ফুটল, আর ভগবানের সামনে দুটো হৃদয়ের যাত্রা শুরু হল। কয়েক মাস পর খুশবু আর নীতিশ দুজনেই শর্মা নিবাসে থাকতে লাগলেন, কিন্তু এবার সেই বাড়ি মহলের মতো লাগত না। একটা ঘর লাগত যেখানে দেওয়াল নিস্তব্ধতা নয়, হাসিতে গুঞ্জরিত হতো। সরিতা দেবী তুলসীর কাছে দিয়া জ্বালাতে জ্বালাতে বললেন, ভগবান দেরি করেছেন, কিন্তু দিয়েছেন এমন ছেলে মেয়ে যারা দুনিয়ায় কম আছে। নীতিশ মায়ের পায়ে হাত দিয়ে বলল, এখন এই বাড়ি আপনার মন্দির আম্মা, যেখানে মানবতা থাকে। আর খুশবু পিছন থেকে ধীরে বললেন, আর যেখানে ভালোবাসা ধনী গরিব দেখে না, শুধু হৃদয় দেখে। হৃদয়ের চেয়ে বড় কোনো ধন নেই। আজ নীতিশ আর খুশবু লোকের কাছে উদাহরণ হয়ে গেছে যে সম্পর্ক, জাতি, টাকা, সমাজ কিছু দেখে না, সে শুধু হৃদয়ের সত্য দেখে। দুজনের গল্প মুম্বাইয়ে নয়, দেশ জুড়ে শোনা যেতে লাগল। আর সবচেয়ে বড় কথা, খুশবু দুনিয়াকে প্রমাণ করে দিলেন যে ধনী, গাড়ি, বাংলো আর টাকায় নয়, হৃদয়ের পরিচ্ছন্নতায় হয়। এখন তোমাদের জন্য প্রশ্ন, যদি তোমরা খুশবুর জায়গার থাকতে, কি তোমরা সমাজের চিন্তা ছেড়ে নীতিশের মতো মানুষকে গ্রহণ করতে? কমেন্টে অবশ্যই লেখো। যদি তোমাদের এই গল্প পছন্দ হয় তাহলে লাইক করো, কমেন্টে বলো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ।